হানাদার সহযোগীদের নাম বহাল রেখে সংসদে জামুকা সংশোধন বিল পাস। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। বিরোধী দলের ওয়াকআউট। বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জনে পদপ্রত্যাশী ডজন খানেক নেতার দৌড়ঝাঁপ লবিং। সাবেক ছাত্র নেতাদের মতামতের পর স্থায়ী কমিটিতে হবে সিদ্ধান্ত। উপযুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক, নেতৃত্ব দেখ, এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে। হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আক্রান্তদের খোঁজ নিতে শিশু হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। কুমিল্লায় শয্যা সংকটে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগা সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দায়ী, দাবি ঠিকাদারের। নতুন নিয়োগ চায় পিজিসিবি। একটা ফাইনাল স্টেজে চলে এসেছি, আশা করতেছি যেটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে, এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। জ্বালানি তেল নিতে ভোগান্তি কমছে না গ্রাহকের। সরকারের আশ্বাসের সাথে মিলছে না মাঠের চিত্র। ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দিতে পারতেছি না, ধান তুলতে পারতেছি না। আমি আজকে বাম্বে তেল নিতে, তেল নাই, তেল পাচ্ছে 1 সপ্তাহ ঘুরতে তেল পাইনি। যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে অব্যাহত ইসরায়েলি নারকীয়তা। প্রাণহানি ছাড়ালো 3 শতাধিক। যুক্তরাষ্ট্র ইরান বহুল আলোচিত বৈঠক ঘিরে পাকিস্তানে তোড়জোড়। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা, দেয়ালে পিঠ ঠেকেছে রিয়াল মাদ্রিদের। জিরোনের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টেই কোচের চোখ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংসদের প্রথম অধিবেশনে পাশ হলো স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026 এবং বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য 2টা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না, সুতরাং এত ভয় কিসের? পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিল পাশ হয়েছে সংসদে। বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপত্তির কথা জানাননি। জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও এই বিলের উপর কোনো আপত্তি নেই, স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। আপত্তি না থাকায় বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাউল্লাহ তিনিও আনেন নাই, 3বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল।
আল্লাহ তাআলা তার নিখুঁত, পূর্ণাঙ্গ, একমাত্র সাক্ষী। অধিবেশন চলাকালে ফের ওয়াকআউট করল বিরোধী দল। যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইনগুলো পাশ হচ্ছে এমন অভিযোগ তাদের। অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ভাষ্য, সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই। নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকারের প্রথম অধিবেশনই বিল আকারে পাশ হলো স্থানীয় সরকার অধ্যাদেশ। এই আইনের ফলে বাতিল হলো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান। আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। পাশ হওয়া অধ্যাদেশ ও আইনের মধ্যে কয়েকটিকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে এ নিয়ে অধিবেশন কক্ষের বাইরে কথা বলেন বিরোধী দলের নেতারা। সংবিধান বিরোধী অবস্থান তারা নিচ্ছে, যারা নিজেরাই এত সংবিধানের কথা বলে, প্রশাসক নিয়োগ করে, দলীয়করণ করে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানটি যদি না দাঁড়ায় সেই ব্যবস্থার জন্য তারা কিছু অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বিরোধী দলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও। আমরা আশঙ্কা করছি এইভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে। কার্যত এটি হবে আরেকটা ফ্যাসিজম, কার্যত এটি হবে আরেকটা অলিখিত বাকশাল। আমরা সেই বাকশালও চাই না, আমরা সেই ফ্যাসিজমও চাই না। এই জন্য এই ব্যাপারে আমরা সংবিধান থেকেই যুক্তি উত্থাপন করেছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন, এই আইনে স্থানীয় সরকার কাঠামোকে আরো শক্তিশালী করার সুযোগ থাকছে। জানান, গণতান্ত্রিক পন্থায় বিজয়ী হওয়ার পর সরকার কাউকে অযাচিতভাবে অপসারণ করবে না। জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে অপসারণ সহ বিভিন্ন ক্ষমতা সন্নিবেশিত যে অধ্যাদেশগুলি ছিল, এই অধ্যাদেশগুলি আমরা কোনোটাই পরিবর্তন না করে আজকে মহান সংসদে আইন আকারে এই 4টি আইন পাশ হয়েছে। বৃহস্পতিবারের অধিবেশন শেষে সংসদের চিফ হুইপ জানান, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক থাকবে না, এই সিদ্ধান্ত নিয়েছি এবং যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে। সকাল 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রার্থীকে 2000 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে আর জমা দেওয়ার সময় 50,000 টাকা দিতে হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ দিন 12 এপ্রিল। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি তুলনামূলক কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব? বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ভাবনা, নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়েই ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা ছাত্র নেতাদেরও যথাযথ মূল্যায়ন। ছাত্রদলের নতুন কমিটির জন্য এখনও কোনো ক্রাইটেরিয়া ঠিক হয়নি, চূড়ান্ত হয়নি কমিটি ঘোষণার দিনক্ষণও। তবুও বসে নেই 2 ডজন পদপ্রত্যাশী। নিজেদের অতীত কর্মকাণ্ডের তথ্য প্রমাণ জমা দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরেফিন শাকিলের প্রতিবেদন। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরে সোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্য অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় 1.5 যোগ।
তবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য ছাত্রদলের নেতৃত্বে আসতে চান এই নেতাকর্মীরা। কার অন্তরীণ ছিলাম, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাদের সময়গুলো কিভাবে চলে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। আর আমরা সিনিয়র হলেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারকানেক্টেড। যে নিয়মিত শিক্ষার্থী তার জন্য বাংলাদেশের এই যে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যপরিধি এটা তাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সন্ত্রাসবাদী রাজনীতিকে মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই সাহসী এবং যোগ্য নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব, যারা অতীতে পরীক্ষিত সেই ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে। 2010-11 থেকে 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। দেশ গড়ার পরিকল্পনার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়েই একটি মেধা সৃজনশীল রাজনীতি উপহার দেবে, এরকম একটি নেতৃত্ব আমরা চাই। যারা শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকবে, যারা শিক্ষার্থীদের মতামত বুঝে সংগঠনের সিদ্ধান্ত নেবে, তাদেরকেই প্রায়োরিটি দিবে বলে আমি প্রত্যাশা করি। 12 সাল থেকে আমি এই দীর্ঘ পরিক্রমা 2024 সাল পর্যন্ত কখনোই দলের সংকটময় সময় কখনো নিজেকে আলে রাখিনি। আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনও মতামত নেননি তারেক রহমান, তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার। উপযুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক, নেতৃত্ব দেখ, এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকবে। 16 বছরের 17 বছরের রাজনীতির স্বাভাবিক পরিবেশ তো ছিল না, তখন কিছু অসঙ্গতি হতেই পারে। এখন এইটা ক্রমান্বয়ে সেটা কাটিয়ে উঠবে। একাধিক ছাত্রদলের নেতা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার উপযুক্ত, কিন্তু বয়স, সময়, অবস্থা এবং প্রধান সংগঠনের নেতৃত্ব আমাদের তারেক রহমান সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয়। পুরাতন এবং নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা। নেতারা বলেন, ছাত্রদলের নতুন নেতৃত্বে যারাই আসুক তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের শক্তিশালী অবস্থান ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। 150 কেন্দ্রের ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,931 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবদুর রহমান সোহেল পেয়েছেন 57,959 ভোট। নির্বাচনের অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার পেয়েছেন 526টি ভোট। রেজাউল করিম বাদশাকে বগুড়া 6 আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। বগুড়াবাসী আমাকে আজকে স্বতঃস্ফূর্তভাবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন এবং সেজন্য আমি বগুড়াবাসীকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে শেরপুর 3 আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,66,117 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন 47,051 ভোট। ফল ঘোষণার আগেই অবশ্য নানা অভিযোগে নির্বাচন বয়কট করেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী। নির্বাচন কমিশনের হিসেবে এই আসনে 52% উপর ভোট পড়েছে, তবে ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও। কয়েকটি কেন্দ্রে ধাওয়া, পাল্টা ধাওয়া আর মারামারিতে 3 জন আহত হন। তাছাড়া জাল ভোট দেওয়ার সময় কয়েকজন আটক হন, তাদের শাস্তির আওতায় নিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। একটা কেন্দ্রে কোনো সিলমারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে, একটা নজিরও তারা দেখাইতে পারবেন না। কি ভিডিও ফুটেজ, কি কোনো ছবির মাধ্যমে একটা কোথাও কোনো পরিবেশ বিশৃঙ্খলার পরিবেশ কোনো সৃষ্টি হয় নাই। হাম নিরাময়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বৃহস্পতিবারও উপসর্গ নিয়ে 5 জেলায় 10 শিশুর মৃত্যুর খবর মিলেছে।
গতরাতে হঠাৎ করেই শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, দেশ জুড়ে হাসপাতালগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শিশু হাসপাতালে হামের ওয়ার্ড থেকে এ পর্যন্ত 136 শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। জানান, এই হাসপাতালে চিকিৎসা নেয়া গাজীপুরের আলোচিত যমজ বাচ্চা দুটির মধ্যে বেঁচে থাকা রিয়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এই পর্যন্ত 136 জন রোগী ভর্তি হয়েছে, 236, তার মধ্যে 6 জন রোগী ডেডিকেটেড মিজেলসে মারা গিয়েছে, আর 136 জন রোগী অলরেডি এখান থেকে সুস্থ হয়ে 136 না 70 জন এখন আছে, 136 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমরা আপনার চেষ্টা করতেছি, আজকে এখানে আসা আসলে পরিদর্শন না, এটা একটা মানবিক কারণে। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে 1.5 বছর ধরে পড়ে থাকা 100 শয্যার শিশু হাসপাতাল। শয্যা সংকট, তাই এক ওয়ার্ডের মধ্যেই জায়গা হয়েছে হাম আক্রান্ত এসব শিশুদের। বাড়তি শয্যা না থাকায় অনেক শিশুকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেলের বারান্দাতেও। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে অন্যরাও। সারা শরীরে এগুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলা থেকেও হাম আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালের আইসোলেশনে। আজিগঞ্জের ডাক্তার বললো যে চাঁদপুরে যদি আপনি নেন, আপনাদের বাবুর যে কোনো মোটা অক্সিজেন লাগতে পারে, কিন্তু চাঁদপুরে অক্সিজেনটা দিতে পারবে না। আপনার আবার চাঁদপুর থেকে ঘুরে কিন্তু কুমিল্লায় যেতে হবে। এদিকে যত বাচ্চা আছে ওই বাচ্চা থেকে বেশি দুর্বল। এদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার 1.5 বছর পরও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানালো স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত হাসপাতালটি চালু করা গেলে শিশুদের জন্য সুষম চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো। অবকাঠামো নির্মাণের সঙ্গে ফার্মেসি একটা টেন্ডার হেড অফিস, আমাদের এইচএডির হেড অফিস ওটা প্রায় করে ফেলছে। আর ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি এগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরই ম্যানেজ করে দিবে আর কি। বিশেষায়িত হাসপাতাল মানে কি, সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসেই কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। সিভিল সার্জন জানালেন, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে জানানোর কাজ চলছে। দেখেন, হাসপাতালটা করার পরে এখানে জনবল নিয়োগ দিতে হবে, শিশু চিকিৎসক নিয়োগ দিতে হবে। তো চিকিৎসক নিয়োগ ছাড়া শুধু হাসপাতাল করলে সেটা আমরা কথাবার্তা বলতেছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযোগ রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব নেওয়ার ধাক্কাধাক্কিতে হাসপাতালটির জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি, যে কারণে এখনো অব্যবহৃত রয়ে গেছে হাসপাতালের ভবনটি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চাঁদপুরে হামের প্রকোপ ও টিকাদান কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, হামের উপসর্গ নিয়ে নতুন কোনো রোগী কি হাসপাতালে ভর্তি রয়েছে? চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? জেলায় গত 24 ঘন্টায় 38 নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছেন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর হাসপাতালে, যেখানে এখন পর্যন্ত 21 জন সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে, যেখানে বেড আছে মাত্র 16টি। যদিও 2 দিন ধরে এই চাঁদপুর সদর হাসপাতালে রোগীর চাপ কিছুটা কম দেখা যাচ্ছে, কিন্তু হাম সন্দেহে রোগী যে আসছেন অন্য উপজেলায় কম না। আর এ পর্যন্ত কিন্তু জেলায়
হাম শনাক্ত হয়েছে 52 জন, এর মধ্যে গত মাসে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। তো টিকাদানের কথা যেমনটি ডাক্তাররা জানিয়েছেন যে জেলায় কিন্তু 72,000 শিশুকে হামের টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলায় প্রতিদিনই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার 488টি টিকা কেন্দ্রে হামের টিকা দেওয়া হচ্ছে। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে টিকা দিতে নিয়ে আসছেন। টিকা দিতে পেরে তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যে যেন তাদের শিশুরা আসলে হামের থেকে দূরে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এ পর্যন্ত কিন্তু প্রায় 20,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে এই দুই উপজেলায়। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে যদি শিশু নেতিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায় হামের উপসর্গের সঙ্গে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস। ধন্যবাদ ইব্রাহিম যুক্ত হবার জন্য। কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময়মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণেই সাবস্টেশন তৈরির কাজ সময়মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান এনার্জি প্যাক। বরিশাল ভোলা বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিনই কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? ওরা কি যেন কেন কাজ বন্ধ করলো আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। প্যাকেজ 8 নিয়ে আমাদের এনার্জি প্যাকের সাথে একটা চুক্তি হয়েছিল। পরে দেখা গেল যে ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে ব্যাংকের সাথে এপিজি তাদের সমস্যা দেওয়া, কারণ তাদের লোন টোন অনেক বেশি ছিল বলে আমরা শুনছিলাম। পরে আমরা ওটাকে টার্মিনেট করে আমরা তখন নতুনভাবে টেন্ডারে যাই। আমরা এখন আল্লাহর রহমতে একটা ফাইনাল স্টেজে চলে এসেছি। তো আশা করতেছি যে এটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে অন্তত 2 কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল। পিজিসিবির এসব সঞ্চালন লাইনের অনেক কিছু চুরির শঙ্কা করছে কর্তৃপক্ষ। এই জাতীয় ঘটনাও অনেক কয়েক জায়গায় ঘটছিল, যাক পরে কিন্তু আমাদের ঠিকাদার প্রপার প্রিকশন নিয়ে বা যত তাড়াতাড়ি মালামাল এনে কিন্তু আবার চালু করে দিয়েছে। এটা আসলে কঠিন হয়ে যেতেছে, কারণ দেখা যেতেছে যে যত সিকিউরিটি দিয়ে না কেন তারা যেভাবে আসে অস্ত্র টস্ত্র নিয়ে, সেক্ষেত্রে ওই সিকিউরিটিগুলো আসলে ওদেরকে আটকাতে পারে না। আসলে এনার্জি প্যাক কেন 7টি সাবস্টেশনের কাজ সময় মতো শেষ করতে পারল না তা নিয়ে বিস্মিত বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে টেলিফোনে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। বেসিক্যালি করতে পারি নাই, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। দ্য বাংলাদেশ কমিউনিটি ব্যাংক, যেটা আছে পুলিশের ব্যাংক, ইট ওয়াজ স্যাংশন ব্যাংক বিকজ অফ দ্য বায়াজি। দেন ওই যে র্যাবের যিনি প্রধান ছিলেন কারণে স্যাংশন ব্যাংক ছিল। যখন ব্যাংক আবার রাজি হয়েছে, যখন আবার নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তখন এটা ওয়াজ অলরেডি টার্মিনেট দ্য কন্ট্রাক্ট এবং তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে। এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। পাওয়ার গ্রিড কোম্পানির আশা নতুন ঠিকাদার দ্রুততম সময়ে শেষ করবে সাবস্টেশনের কাজ। পাশাপাশি ডিজাইন সহ যাবতীয় বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও বলছে সংস্থাটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপের পরও জ্বালানি তেলের
সংকট কাটছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গ্রাহকরা। সার্বিক চিত্র জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তাফা রুবেল। রুবেল, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? দেবাশিস, আসলে রেশনিং পদ্ধতিতেই মূলত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সিরাজগঞ্জের প্রতিটি পাম্পে। ইতিমধ্যে কিন্তু আসলে সিরাজগঞ্জ বাগাবাড়ি যে পাম্পটি ডিপো রয়েছে সেই ডিপো থেকে কিন্তু 20টি জেলাতেই একই ধারাবাহিকতায় রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছে, যে কারণে কিন্তু আসলে মানুষের এই দীর্ঘ লাইন কোনোভাবেই কমছে না। দেখার চেষ্টা দেখতেই পারবেন আসলে এভাবে কিন্তু আসলে দীর্ঘ সময় তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের সেই কাঙ্ক্ষিত তেল যতটুকু বরাদ্দ পাচ্ছে ঠিক ততটুকু এখানকার ফুয়েল কার্ডের মাধ্যমে তাদের তেলগুলো নিতে হচ্ছে। একই সাথে কিন্তু ডিজেলে চালিত যে সমস্ত যানবাহন রয়েছে সেই ডিজেলের জন্য কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন, এমনকি গ্যালন নিয়ে দাঁড়িয়ে আছে কৃষকরা। কারণ কৃষকের জমিতে যে পরিমাণ এখন ডিজেল প্রয়োজন সেই পরিমাণ তেল কিন্তু অর্থাৎ পাচ্ছে না এখানকার কৃষকরা, যে কারণে কিন্তু বড় আবাদে বড় একটি শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। কারণ তাদের যে পরিমাণ খরচটা পড়বে এবং যে ভোগান্তিটা হচ্ছে, এতে করে কৃষক কিন্তু অনেকটাই অনীহা প্রকাশ করে ফেলছে তারা এই পানি সরবরাহের জন্য। সব কিছু মিলে আসলে সিরাজগঞ্জে এখন পর্যন্ত যে কয়টি পাম্প রয়েছে সবগুলো পাম্পেই প্রতিদিনই রেশনিং পদ্ধতিতে মূলত এই তেলগুলো সরবরাহ করা হচ্ছে। আর এই রেশনিং পদ্ধতি তেল সরবরাহ করতে গিয়ে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে যারা যানবাহন চালক রয়েছেন তাদের। বিশেষ করে আমি সকাল থেকে যে পাম্পে রয়েছি এখানে কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে না, শুধু অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে। এখানকার মোটরসাইকেল এবং প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারাই মূলত সেখানে এই তেলের সেবাটা যারা সেটা পাচ্ছেন, কিন্তু অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ ডিজেল চালিত যে সমস্ত যানবাহন রয়েছে তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে বসে আছেন কয়েক ঘন্টা যাবৎ। অর্থাৎ অনেকে গত রাতে এসে কিন্তু তারা এখানে সিরিয়াল দিয়ে রেখেছেন, তারা কিন্তু এখন পর্যন্ত সেই ডিজেল পাচ্ছে না। বিধায় অনেকটাই কিন্তু তাদের যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে। একই সাথে কিন্তু কৃষক যারা রয়েছেন, কৃষকরা কিন্তু আসলে ডিজেলের জন্য অনেক পাম্পে গিয়ে ঘুরছে, তারা কিন্তু সচরাচরভাবে যে ডিজেল যতটুকু পাওয়া সেটা কিন্তু পাচ্ছে না। এমনটাই কিন্তু চিত্র দেখছি সিরাজগঞ্জে। দেবাশিস। রুবেল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দেশব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতেও। গোপালগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন থেকে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না কৃষকরা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ধানসহ অন্যান্য ফসল চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসলের স্বপ্নে বিভোর থাকেন যে কৃষকরা, আজ তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট, যার প্রভাব পড়েছে দেশের কৃষি খাতেও। গোপালগঞ্জে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই অজুহাতে দিনের পর দিন বন্ধ রাখা হচ্ছে। হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও সেখান থেকে কৃষকদের তেল সরবরাহ করা হচ্ছে না। ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দিতে পারতেছি না, ধান ফুলতে পারতেছি না। ঠিক আছে, না ফুলতে পারলে ধান চিটি হয়ে যাবে। আমি আজকে বাম্বে তেল নিতে, তেল নাই, তেল পাচ্ছে এক সপ্তাহ ঘুরতে তেল পাইনি কোনো। ধানে পানি না দিলে ধান গব্ব মারায়, ধানে বাইল ভরতে পারছে না, ধানে খুব বিশাল ক্ষতি হয়ে যাবে। এখন সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারি আমাদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাবে, আমরা ফসল মোটেও পাবো না, এবং সামনে যে ফসল এখন আবাদ করবো সেটাও পারতেছি না। আমাকে এখন মনে করেন পানি 10 দিনের ভিতরে একদিনও পানি দিতে পারি না কখনো, মানে সিরিয়ালে এভাবে আসি কিন্তু আসে দাঁড়ায় থাকে। কৃষকরা বলছেন এখন বোরো ধানে ফলন আসার মৌসুম, ধান চাষাবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় পর্যাপ্ত সেচ না পেলে নষ্ট হবে ফলন। পানির অভাবে ফসল পুড়ে চিটা হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি না দিলে তো ধান হবে না, তেল পাবো কি কাটতেছে অফিসাররা, তাতে তেল পাচ্ছি না। পানি না দিতে, ডিজেল না দিতে পানি দিতে পারবো না, পানি দিলে ধান ফুলবে না, ধান যাবে পুড়িয়ে। পাম্পে গেলেই খালি বলে যে পরিবহন আগে ঠিক রাখো, পরিবহন ঠিক রাখো। আমি নিরুপায় টেউনো সাহেবের কাছ থেকে লিখিত আনছি আমার রেগুলার 20 লিটার তেল দেবে, তাও আমার ড্রাইভার যাইয়া পায় না, কয় তেলের সংকট ভাই, আমরা কিভাবে দেবো, আমরা তেল পাই না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে গোপালগঞ্জে 82,588 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ফলন ঠিক রাখতে নিয়মিত মাঠ তদারকি করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমরা এখন পর্যন্ত জানি গোপালগঞ্জ জেলায় পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুদ আছে। যদি কোনো কৃষক ন্যায্য মূল্যে ডিজেল না পেয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করছি আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার জন্য। দ্রুত এই সংকট নিরসন না হলে চলতি মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে বলে জানান কৃষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মেহেরপুরের মুজিবনগরে মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা শিশুকে
বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কেদারগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চুয়াডাঙ্গার এক বাসিন্দা তার 11 বছরের সন্তানকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার বোর্ডিংয়ে রেখে লেখাপড়া করাচ্ছিলেন। এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন মাদ্রাসার শিক্ষক নুর উদ্দিন তার ছেলেকে বিভিন্ন সময় নিজের কক্ষে নিয়ে বলাৎকার করেছে। পরে ছেলের সাথে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারেন তিনি। আরও কয়েকজন শিশুর সাথেও বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এতে মাদ্রাসাটি ঘেরাও করে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে নেওয়া হয় থানা হেফাজতে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। নেত্রকোনায় কলমাকান্দায় প্রায় 20 বছর ধরে সেতু নিয়ে দুর্ভোগে 10 লাখ মানুষ, অথচ মাত্র 20 গজের মধ্যে ক্ষেতের উপর নির্মিত হচ্ছে 5 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু। স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়িতে চলাচলের সুবিধার্থেই ক্ষেতের উপর বানানো হচ্ছে সেতু। তবে এলজিইডি কর্মকর্তার দাবি, ভবিষ্যতে সেতুর সাথে মিলিয়ে সড়ক নির্মাণ হবে। বরাদ্দ পেলে ভাঙা সেতুটিও সংস্কারের আশ্বাস তার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুটমন্ডল এলাকা। 5 কোটি টাকা ব্যয়ে এখানকার আবাদি জমি বরাবর একটি সেতুর নির্মাণ কাজ চলছে 2023 সাল থেকে, যা এখনও চলমান। অথচ এর মাত্র 20 গজের মধ্যে প্রধান সড়কের ভাঙা সেতু নিয়ে ভোগান্তিতে গোনাইপাড়ের 10 লাখ মানুষ। স্থানীয় গুতুরা এলাকা থেকে বরকাপন বাজার পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। প্রতিদিন চলাচল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সুনামগঞ্জের কয়েকটি ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ, প্রায় 20 বছর ধরে একটি সেতুর অভাবে দুর্ভোগ কাটছে না তাদের। উৎপাদিত ফসল সহ প্রয়োজনীয় সামগ্রী আনা নেয়ায় বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত। অথচ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের বাড়িতে চলাচলের সুবিধার্থে ক্ষেতের ওপর নির্মাণ হচ্ছে নতুন সেতুটি। একটা ক্ষেতের মধ্যে 5 কোটি টাকা খরচ করে শুধু খালি একজনের বাড়ি যাওয়ার লাগে একটা ব্রিজ করে তুলে দিছে। অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গার মধ্যে, দুর্ঘটনা হয়, আর কোটি কোটি টাকা নষ্ট করে একটা ক্ষেতের মধ্যে ব্রিজ করছে। এটা তো আমরা বিচার চাই। বিজি কাপে তাছাড়া এই অঞ্চলের ধান, এই অঞ্চলের সিমেন্ট বালু রড নিয়ে যাইতে অনেক দুর্ভোগ হয়ে যায় আমাদের। এলজিইডির অর্থায়নে 38 মিটার দৈর্ঘ্য এবং প্রায় 5.5 মিটার প্রস্থের সেতুটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। ব্রিজটা এখানে প্রয়োজন ছিল না, এখানে একটা সিঙ্গেল ব্রিজ হলে চলতো, কারণ গ্রামে এই মানুষ আনিগোনি করার জন্য লক্ষ লক্ষ মন ধান, হাজার হাজার মন ধান গুতুরা নিয়ে আমরা পরিষ্কার দিয়ে বেচতে হয়। উপজেলা এবং ব্যবসায়িক সেন্টারগুলিতে পৌঁছানোর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে সাইকেল এবং অটো ছাড়া এই রাস্তাতে কোনো কিছু ব্যবহার করা যায় না। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, ভবিষ্যতে সেতুর সাথে মিলিয়ে সড়ক নির্মাণ করা হবে। এছাড়া বরাদ্দ পেলে ভাঙা সেতুটিও নতুন করে নির্মাণের আশ্বাস তার। সড়ক আছে, আপনার অ্যালাইনমেন্ট আছে, ওইটা রাস্তাও আছে, কিন্তু রাস্তার কাজটা শুরু হয় নাই। অনেকগুলো বাড়ি আছে, মানে ওইখানে আপনাদের একটা বিশাল গ্রাম আছে এবং এটাতে বেশ কিছু জনবসতি আছে। গুতুরা এলাকা থেকে বরকাপন বাজার পর্যন্ত সড়কটিতে 3টি সেতু রয়েছে, যার প্রতিটি ভাঙাচোরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাঠ ভর্তি পেঁয়াজ নিয়েও অস্বস্তিতে ঝিনাইদহের কৃষকরা। চলতি মৌসুমে উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। প্রতি মনে লোকসান হতে পারে 500 টাকা, আর এজন্য পেঁয়াজ হাটে নিতে তাদের এই অনাগ্রহ। কৃষকরা বলছেন, এই অঞ্চলে সংরক্ষণাগার না থাকায় মাঠ থেকে তুলেই হাটে নিতে বাধ্য হচ্ছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পেঁয়াজের হাট। শনি ও মঙ্গলবারের এই হাটে কমপক্ষে 2000-এরও বেশি চাষি পেঁয়াজ নিয়ে আসেন। 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে বীজ, সার, সেচ, শ্রমিক সহ অন্তত 45 থেকে 60 হাজার টাকা খরচ হয়। কিন্তু বাজারে দাম কম থাকায় সেই খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। কৃষকরা বলছেন, প্রতি মন আবাদে খরচ হচ্ছে 1500 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। লাভের আশা তো অনেক দূরই থাকে, নিজেরই যে অর্থ পুঁজি ব্যয় করে আমরা চাষ করেছি এইটাই উঠবে না আমাদের। এখন যে বাজার 900 টাকা, এই 900 টাকা 950 টাকা এতে হলে আমরা লুজার হয়ে যাব। প্রতিনিয়ত বাজার কমতেছে, কৃষক ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, মাল সে আর আমরা বেশি আপত্তি নিয়ে। এই বাজারটা কোনো স্থিতিশীল বাজার না, এক একদিন এক এক রকম বাজার। বাজারটা যদি একরকম থাকে তাহলে কৃষকেরও সুবিধা, আমাদের সুবিধা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে, তবে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না।
পেঁয়াজ সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করছি এবং তাদের মাঝে এয়ার ফ্লো মেশিন প্রদান করছি, যার মাধ্যমে কৃষকগণ তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে এবং পরবর্তীতে বাজার মূল্য যখন বৃদ্ধি পাবে তখন তারা সেটা ন্যায্য মূল্য নিশ্চিত হবে। চলতি বছর জেলায় 14,800 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এবার লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দ্রুত এই প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর পর দিন এই নির্দেশনা দেন তিনি। জানান, লেবানন সরকার আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। বৈঠকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। প্রাণহানি ছাড়িয়েছে 3 শতাধিক, আহত 2,500-এর উপর। মার্কিন গণমাধ্যমের খবর, ওয়াশিংটনের চাপেই এখন আলোচনায় বসতে বাধ্য হচ্ছে তেল আবিব। লেবানন সরকারের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে 2টি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। 1. হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ। 2. ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি। বহুল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আলোচনার জন্য এরই মধ্যে শহরটিতে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশেপাশে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল ও দোকানপাট। 2 দেশের প্রতিনিধিদের যে হোটেলে ওঠার কথা রোববার পর্যন্ত, সেই সেরেনা হোটেল খালি করে ফেলা হয়েছে। এমনকি হোটেলের আশেপাশে 3 কিলোমিটার এলাকা লকডাউন করেছে নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতির আলোচনার জন্য 2 দেশের প্রতিনিধিদের শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস বলছে, আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে শনিবার। মার্কিন দলকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে অংশ নেবেন পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। ইরানে গভীর শোকের ছায়া। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। তেহরান থেকে শুরু হওয়া এই স্মরণ মিছিল খামেনির কার্যালয় পর্যন্ত চলে। অশ্রু ও ভালোবাসার মধ্যে দিয়ে প্রয়াত সর্বোচ্চ নেতাকে স্মরণ করছে দেশবাসী। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের চরম শাস্তিরও দাবি জানায় খামেনিপন্থীরা। কালো পোশাকে তেহরানের রাস্তায় জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে মিছিলকারীরা, চোখে অশ্রু, হাতে শোকের ব্যানার। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিনে শোক পালনে আবারও রাজপথে নেমেছে সাধারণ নাগরিকরা। প্রয়াত নেতার স্মরণে কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। খামেনিকে হত্যা করে আমেরিকা সফল হয়নি। আলী চলে গেছেন, মুস্তাবা এসেছেন। আল্লাহ তার পথকে অক্ষুণ্ণ রাখুন এবং আমরা এই পথে আমাদের জীবন উৎসর্গ করে যাব। আমাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর 40তম দিনে আমি আমার স্বামীর সাথে এখানে এসেছি, এটা বলতে যে আমেরিকা কিছুই করতে পারবে না। তারা আমাদের প্রিয় নেতাকে সরিয়ে দিলেও পুরো জাতি আমাদের নতুন নেতার পাশে দাঁড়াবে। রাজধানীর জামহুরি ইসলামী স্কয়ার থেকে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত খামেনির কার্যালয়ের সামনে পর্যন্ত মিছিল চলে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অন্যান্য শহরেরও অনুরূপ স্মরণানুষ্ঠান সম্প্রচার করেছে। শোকের পাশাপাশি মিছিলকারীরা সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং ইসরায়েলের লেবাননে হামলার প্রতিবাদও করেছে। আমরা ইসলামী জাতিগুলো এই মুহূর্তে একজোট হয়ে দাঁড়িয়েছি। ইরান, লেবানন, ইরাক, ইয়েমেন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামী জাতির যদি জয় হয় আমরা সবাই একসাথে জিতব। আর এমনটা নয় যে ইরানের যুদ্ধবিরতি চলাকালীন লেবাননে যুদ্ধ হতে পারে। আমরা এই শোক সভায় অংশ নিতে এসেছি শুধু এই কথাটি বলার জন্যই। আমাদের কর্মকর্তাদের জানা উচিত যে আমরা কোনো যুদ্ধবিরতি বা আলোচনায় একেবারেই রাজি নই। ইসরায়েলের ধ্বংস এবং এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের হামলা চালিয়ে যেতে হবে। 28 ফেব্রুয়ারি যৌথ বাহিনীর সামরিক অভিযানের সময় মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে যুদ্ধ ও অনিশ্চয়তার মাঝে এখনও দাফন করা হয়নি তার মরদেহ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।